আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়। গল্প গাথা, গল্প কথা, কল্পনাতেই বোনা হয় গল্প। তার জন্ম ঘুমের দেশে। সেই কোন আদিকাল থেকে শিশুর আবদার একটা গল্প শোনাবে। আর পৃথিবীর সব প্রান্তের মা, ঠাকুমা, দিদিমারা তার জন্য হয়ে উঠেছেন গল্পের চরকা কাটা বুড়ি। প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখেই গাথা হয়েছে রূপকথার গল্প। এই গল্পের খোঁজে হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, গ্রিম ভাইদের মতো মানুষেরা ঘুরে বেরিয়েছেন গ্রামে গ্রামে। কথা বলেছেন কৃষক, জেলে, পুরুত, কামার, কুমোর, মাঝিদের সঙ্গে। শব্দ বাঁধা পড়েছে অক্ষরমালায়, কথা ধরা পড়েছে লেখায়। ছাপার অক্ষরে বাঁধা রূপকথার ইতিহাসেও কিন্তু অনিবার্যভাবে এসে পড়ে তার মৌখিক সম্প্রচারের ইতিহাস। আজও হয়তো রুশ দেশে স্টেপের সবুজ ঘাসে বসে কেউ বুনছে নিজের গল্প। চীন দেশে নববর্ষের রাতে ছোট্ট শিশু হয়তো সেই একই গল্প শুনছে নিজের মতো করে। আবার পরের প্রজন্মে নতুন রূপ পাচ্ছে সেই একই কাহিনী। কল্পনা দেশ কালের গণ্ডি মানে না। রূপকথা যেমন সবার, তেমনি তা একান্ত ব্যক্তিগত। আর সেই জন্যেই রেডিও কোয়ারেন্টাইনের ছোট বড় বন্ধুদের জন্য দেশ বিদেশে রূপকথার ডালি নিয়ে হাজির আমি সোহিনী আর আমি শম্পা। তোমার আমার রূপকথার আজকের পর্বে আমরা শোনাবো কাজাক লোককাহিনী সাহসী গাধা, হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের রূপকথা টিনের সেপাই, আর নবনীতা দেবসেনের লেখা রূপকথা রূপবতীর বিয়ে। কাজাক লোককাহিনী সাহসী গাধা অনুবাদ করেছেন পূর্ণিমা মিত্র। বোঝা টেনে টেনে বিরক্তি ধরে গেল গাধার। একদিন সে তার বন্ধু উঠকে বলল, আরে উঠ ভাইয়া, বোঝা টেনে টেনে আর পারি না যে, গোটা পিঠে তো কড়া পড়ে গেছে। চলো মালিকের কাছ থেকে পালিয়ে যাই আমরা, দুজনে মিলে স্বাধীনভাবে থাকবো যেমন খুশি। উট একটু চুপ করে ভেবে বলল, আমাদের মালিক লোক ভালো না, সে কথা ঠিক, খেতে দেয় না ভালো করে, খাটায় প্রচন্ড। পালাতে পারলে আমিও বাঁচি, কিন্তু পালাবো কি করে? গাধার উত্তরও তৈরি, বলল, আমি সব ভেবে রেখেছি, চিন্তা করো না। কাল মালিক আমাদের পিঠে নুন চাপিয়ে শহরে নিয়ে যাবে। প্রথমে আমরা বেশ বাধ্য হয়েই চলতে থাকবো, তারপর যেই পাহাড়ে উঠবো অমনি পড়ে যাব, আর ভান করব যেন একেবারে নির্জীব হয়ে পড়েছি। মালিক আমাদের গালাগালি করবে, লাঠি দিয়ে খোঁচাবে, কিন্তু আমরা নড়ব না। ক্লান্ত হয়ে পড়লে সে যখন বাড়ি ফিরে যাবে সাহায্যের জন্য লোক ডাকতে, তখনই আমাদের মুক্তি। যেদিকে চাও দৌড় লাগাও, কেবল হোঁচট না খেয়ে পড়লেই হলো।
খুশিতে নেচে উঠল উট। আহা, দারুণ ফন্দি করেছো, চমৎকার! তুমি যেমন বললে ঠিক তেমনই করব আমরা। সকাল হলো। মালিক তাদের পিঠে নুন বোঝাই বস্তা চাপিয়ে চলল শহরে। অর্ধেক পথ তারা পেরিয়ে গেল বরাবরের মতো। উট প্রথমে, তারপর গাধা, আর সবশেষে লাঠি হাতে মালিক। কিন্তু যেই পাহাড়ে উঠল তারা, অমনি গাধা আর উট দুজনেই মাটিতে পড়ে গেল আর ভান করতে লাগলো যেন একেবারেই নির্জীব হয়ে পড়েছে, উঠে দাঁড়াবারও শক্তি নেই। মালিক গালিগালাজ করতে লাগলো, তবে রে কুড়ের বাদশারা, এখনই ওঠ বলছি, না হলে লাঠি পেটা খাবি। তারা কানেও নিচ্ছে না, শুয়ে আছে যেন শুনতেই পাচ্ছে না। প্রচন্ড রেগে গিয়ে মালিক তাদের পিঠে মারতে লাগলো লাঠির বাড়ি। উটটাকে মারলো ৩৯ বার, নড়ে না। যেই মেরেছে ৪০ বার, অমনি হাউ মাউ করে উঠে পড়লো উট। কেমন রে, বলল মালিক, আরো আগেই উঠে দাঁড়ানো উচিত ছিল। বলে এবার গাধাটাকে নিয়ে পড়ল। ৪০ বার মারলো গাধাটাকে, একটু টু আওয়াজও করলো না। ৫০ বার মারলো, একটু কাঁপলোও না। ৬০ বার মারলো, গাধাটা যেমন শুয়েছিল তেমনি শুয়ে রইল। মালিক বুঝলো ব্যাপারটা ভালো না, গাধাটা মরতে বসেছে। এত বড় ক্ষতি, কিন্তু কি আর করা যাবে। গাধার পিঠ থেকে বোঝাটা খুলে নিয়ে উটের পিঠে চাপিয়ে দিয়ে এগিয়ে চলল। ওই বোঝা নিয়ে পা টেনে টেনে কোনো রকমে চলেছে উট, আর গাধাটাকে গাল দিচ্ছে, শয়তান গাধা, তোর জন্যেই এমন মার খেতে হলো, দ্বিগুণ বোঝা বইছি। গাধাটা ওদিকে অপেক্ষা করতে লাগলো যতক্ষণ না মালিক উটকে নিয়ে ওই পাহাড়ের আড়ালে চলে যায়। তারপর উঠে কোনো দিক না তাকিয়ে দিয়ে দৌড়। ৩ দিন ধরে সে দৌড়ালো, ৩টি পাহাড়, ৩টি উপত্যকা পেরিয়ে অবশেষে এক স্রোতস্বিনী নদীর তীরবর্তী বিস্তৃত উপত্যকায় এসে পৌঁছালো সে। উপত্যকাটা বেশ পছন্দ হলো গাধার, সেখানেই রয়ে গেল সে। সেই উপত্যকাটায় অধীশ্বর ছিল শক্তিশালী এক বাঘ। একদিন বাঘ ভাবলো নিজের রাজ্য দেখতে যাবে। সকালবেলায় পথে বেরিয়ে দুপুরবেলায় সে গাধার কাছে পৌঁছালো। গাধাটা ওদিকে নিজের মতো ঘুরে বেড়াচ্ছে মাঠে, ল্যাজ নাড়ছে, ঘাস খাচ্ছে। বাঘ ভাবলো, এ আবার কি জন্তু, আগে তো কখনো দেখিনি। আর গাধা বাঘকে দেখে হতবুদ্ধি হয়ে ভাবলো, এবার আমার দফা রফা। মনে মনে স্থির করলো বাঁচার জন্য কোনো চেষ্টা না করে শুধু শুধু মরার কোনো অর্থ হয় না। এই ভয়ঙ্কর জানোয়ারটাকে আমার বীরত্বই বরং একটু দেখানো যাক। লেজ তুলে, কান নাড়িয়ে, মুখ বেদান করে গাধা গলার সমস্ত শক্তি দিয়ে এমন জোরে ঘ্যাঁ ঘ্যাঁ করে ডেকে উঠল। বাঘ চোখে অন্ধকার দেখল, পিছনে ফিরে টানা দৌড়, সর্বশক্তি দিয়ে দৌড়াচ্ছে, ভয় পিছনে দেখছে না পর্যন্ত। পথে নেকড়ের সঙ্গে দেখা। কি দেখে ভয় পেলে মহারাজ? ভয় পেলাম এক জন্তু দেখে, তার থেকে ভয়ঙ্কর জন্তু আর হতেই পারে না। কানের বদলে 2টো ডানা, মুখের হা অন্তহীন বিশাল, আর এমন ডাকে যে পৃথিবী কেঁপে ওঠে, আকাশ দপদপ করে ওঠে। দাঁড়াও দাঁড়াও, নেকড়ে বলল, গাধাকে দেখোনি তো তুমি? হ্যাঁ হ্যাঁ, গাধাই হবে। ঠিক আছে, কাল তুমি আর আমি ওকে ফাঁস দড়ি লাগিয়ে মেরে ফেলবো। পরের দিন নেকড়ে একটা ফাঁস দড়ি জোগাড় করলো। দড়িটার এক প্রান্ত বাঘের গলায় জড়িয়ে দিল, অপর প্রান্ত নিজের গলায় জড়ালো। এইভাবে তারা উপত্যকার দিকে রওনা হলো। নেকড়ে চলেছে আগে আগে, বাঘ পিছনে। পিছিয়ে পড়ছে কে বলি? গাধা দূর থেকেই তাদের দেখতে পেল, আবার আরম্ভ করলো। লেজ উঁচিয়ে, মুখ হাঁ করে আগের থেকেও জোরে ডেকে উঠল সে। তখন বাঘ নেকড়েকে বলল, আরে ভাই, তুমি তো দেখছি আমাকে নিয়ে এসেছো এই দানবটাকে খাওয়াতে। নিয়ে এমন জোর বাঘ টান দিল উল্টো দিকে যে নেকড়ের মুন্ডু ছিঁড়ে পড়ার উপক্রম। গুহায় ফিরেও বাঘ অনেকক্ষণ ধরে হাঁপাতে লাগলো।
এমন সময় একটা ছাতারে পাখি উড়ে এলো তার কাছে, কিচমিচ করলো, ফরফর করে ওড়াউড়ি করলো, বাঘকে জিজ্ঞেসে করে জেনে নিল সব কিছু। তারপর বলল, দাঁড়াও, আমি উড়ে গিয়ে দেখে আসছি কি জন্তু ওটা, কি করছে, সব কিছু দেখে এসে তোমায় জানাবো। উড়ে গেল ছাতারে পাখি উপত্যকায়। গাধাটা দূর থেকেই তাকে দেখতে পেয়ে মাটিতে শুয়ে পড়লো পা ছড়িয়ে দিয়ে, যেন মরে গেছে। ছাতারে পাখি নিচে তাকিয়ে দেখে খুশি হলো, ভয়ঙ্কর জন্তুটা মরে গেছে তাহলে। গাধার দেহের উপর নেমে এলো সে, চলাফেরা করতে লাগলো তার দেহের উপর দিয়ে এদিক ওদিক, আর ভাবতে লাগলো বাঘকে কিভাবে নিজের বীরত্ব নিয়ে গল্প বানিয়ে বলা যায় যে জন্তুটাকে সেই মেরেছে। হঠাৎ পোড়া কপাল তার, একটা কামিনী দানা চোখে পড়ল। ঠোঁটে তুলে নিয়ে যাবে দানাটা, এমন সময় পা ফসকে মাটিতে পড়ল গিয়ে গাধার 2 হাঁটুর মাঝখানে। গাধাটা অমনি বেঁচে উঠল। 2 হাঁটুর মাঝখানে পাখিটাকে শক্ত করে চেপে ধরে খুব জোরে লেজের ঝাপটা মারতে লাগলো। এমন মারতে লাগলো যে পাখিটার পালক উড়ে ছড়িয়ে পড়ল চতুর্দিকে। তারপর খুর দিয়ে এমন একটা লাথি মারলো যে পাখিটা ছিটকে গিয়ে পড়ল একেবারে উপত্যকার শেষ প্রান্তে। শুয়ে রইল খানিকক্ষণ, তারপর জ্ঞান ফিরে পেয়ে কোনো রকমে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে উড়ে ফিরে চলল। দূর থেকেই চেঁচিয়ে বাঘকে বলল, যতক্ষণ প্রাণে বেঁচে আছো এখান থেকে পালাও, জানোয়ারটা আমাকে চিরকালের মতো পঙ্গু করে দিয়েছে, দেখো তোমার কপালেও না এমনটি হয়। আরো ভয় পেয়ে গেল বাঘ, নিজের জিনিসপত্র নিয়ে অন্য দেশে চলে গেল। সাহসী গাধাটা আজও সেই উপত্যকায় বাস করে। এবার পড়ব টিনের সেপাইয়ের কথা। হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের গল্প, অনুবাদ করেছেন লীলা মজুমদার। এক সময় 25টা টিনের সেপাই ছিল। তারা সবাই ভাই ভাই, কারণ সবাই একটা পুরনো টিনের হাতা গলিয়ে তৈরি। সবার হাতে বন্দুক, সবাই তক্তার মতো খাড়া দাঁড়িয়ে, সকলের লাল আর নীল সৈনিকের পোশাক, সবাই দেখতে ভারী মজাদার। পৃথিবীতে জন্ম নেবার পর যেই ওদের বাক্সের ঢাকনি খোলা হলো, অমনি প্রথম যে কথা ওদের কানে গেল তা হলো টিনের সেপাই। একটি ছোট ছেলে আনন্দে হাততালি দিয়ে ওই কথা বলল। সেপাইগুলোকে সে জন্মদিনে উপহার পেয়েছিল। তারপর সে টেবিলের উপরে তাদের সাজিয়ে রাখল। সেপাইদের মধ্যে এক চুল তফাৎ নেই, শুধু একটা অন্যদের চাইতে একটু অন্যরকম, কারণ তার মোটে একটা ঠ্যাং। ওকেই কিনা সবার শেষে তৈরি করা হয়েছিল টিনে কুলোয়নি বলে। সে যাই হোক, অন্যরা 2 ঠ্যাঙে যেমন মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতো, ওর এক ঠ্যাঙেও তেমনি মজবুত হয়ে দাঁড়াতো। আমার মনে হয় ওরই জীবনের নানান ঘটনা তোমাদের শোনাবার যোগ্য। যে টেবিলে টিনের সেপাইরা সাজানো ছিল তাতে আরো কয়েকটা খেলনাও ছিল। তার মধ্যে সবচাইতে সুন্দর হলো পিচবোর্ডের তৈরি চমৎকার একটা দুর্গ। দুর্গের খুদে খুদে জানালা দিয়ে ঘরের ভেতরে দেখা যেত। দুর্গের সামনে একটা ছোট্ট আয়নার চারদিকে ভিড় করে দাঁড়িয়েছিল কয়েকটা খুদে গাছ। আয়নাটাকে একটা দিঘি মনে করতে হবে। কয়েকটা মোমের রাজহাঁস ওই দিঘির জলে সাঁতার কাটত, জলে তাদের ছায়া দেখা যেত। এসবই খুব চমৎকার, সন্দেহ নেই, কিন্তু তার মধ্যে
সব চাইতে সুন্দর জিনিস হলো ছোট্ট একটি মেয়ে। সে দুর্গের খোলা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকতো। সেও পিচবোর্ড কেটে তৈরি, কিন্তু তার পরনে ছিল খাঁটি মসলিনের জামা। তার কাঁধের উপরে চাদরের মতো ফেলা ছিল একটুখানি ফিকে নীল রেশমি ফিতে, আর সেই ফিতের ঠিক মধ্যিখানে ছিল ঝকঝকে সোনার ডানা। এই ক্ষুদে মহিলাটি হলো একজন নর্তকী। তাই সে হাত দুটিকে বাড়িয়ে ধরেছিল আর একটা পা এত উঁচুতে তুলে রেখেছিল যে টিনের সেপাই সেটিকে দেখতে না পেয়ে ভাবতো ওই মেয়েটিরও বুঝি তারই মতো মোটে একটি পা। সে মনে মনে বলতো, ওই তো ঠিক আমার বউ যেমন হওয়া উচিত। মুশকিল হলো ওর বংশ বড় উঁচু। ও থাকে দুর্গে আর আমি থাকি শুধু একটা বাক্সে। তার উপর বাক্সটা একা আমারও নয়, ওর মধ্যে আমরা 25 জন থাকি। ওখানে তো আর বউ আনা যায় না। সে যাই হোক গে, ওর সঙ্গে আলাপ করতে দোষ কি? এইসব ভেবে টেবিলের উপরে রাখা একটা নস্যির কৌটোর পিছনে গিয়ে টিনের সিপাই দাঁড়ালো। এই জায়গাটা থেকে পাতলা ছোট্ট মহিলাটিকে একেবারে সামনাসামনি দেখা যেত। সে তখনও এক পায়েই দাঁড়িয়েছিল, অথচ টাল হারিয়ে পড়ে যাচ্ছিল না। সন্ধেবেলা সব টিনের সিপাইদের বাক্সে ভরে বাড়ির লোকেরা শুতে গেল। তখন খেলনাগুলোর পালা। তারা এবার খেলা শুরু করলো। তারা খেলা করতে লাগলো যেন এ ওর বাড়িতে বেড়াতে যাচ্ছে, যেন যুদ্ধ হচ্ছে, নাচের আসর বসেছে। টিনের সিপাইরা বাক্সের ভিতর ঝনঝন শব্দ করতে লাগলো। তাদেরও বেরিয়ে এসে খেলা করার ইচ্ছা, কিন্তু বাক্সের ঢাকনিটাকে কিছুতেই খুলতে পারছিল না। বাদাম ভাঙার জাঁতিটা ডিগবাজি খাচ্ছিল, স্লেট পেন্সিলটা স্লেটের উপর বেচাকেনা খেলছিল। সব মিলিয়ে এমনি হট্টগোল শুরু হয়ে গেল যে ক্যানারি পাখিটার ঘুম ভেঙে গেল। অমনি সেও কথা বলতে আরম্ভ করলো। অবশ্যই সে সর্বদা ছড়া কেটে কথা বলতো। মাত্র দুজন নিজেদের জায়গা থেকে এতটুকু নড়ল না। তারা হলো সেই ছোট্ট টিনের সিপাই আর সেই সুন্দরী নর্তকী। সে সব সময় ওই এক সুন্দর ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতো, এক পায়ের আঙুলে ভর করে হাত বাড়িয়ে। এদিকে সেপাইয়ের কথা আর কি বলবো। সে সারাক্ষণ তার এক পায়ে ঠায় দাঁড়িয়ে থাকতো আর সুন্দরী মেয়েটির ওপর থেকে কখনো চোখ ফেরাতো না। রাত 12টা বাজলো। অমনি খট করে নস্যির কৌটোর ঢাকনি খুলে গেল। কৌটোর ভিতরে নস্যি ছিল না, তার বদলে ছোট্ট একটা কালো রঙের জাদুকর লাফিয়ে উঠল। ওটা আসলে একটা খেলনা, ওকে জ্যাক ইন দ্য বক্স বলে। জাদুকর বলল, ওহে টিনের সেপাই, চোখ দুটো সামলাও। কিন্তু টিনের সেপাই ভাব দেখাতে লাগলো যেন কিছুই শুনতেই পায়নি। জাদুকর বলল, আচ্ছা, কাল অবধি অপেক্ষা করেই দেখো না কি হয়। সকাল হলে ছেলেমেয়েরা বিছানা থেকে উঠে পড়ল। টিনের সেপাইকে তুলে নিয়ে তারা জানলার চৌখাটের উপর রেখে দিল। আর তখনই সে জাদুকরের জন্যেই হোক কিংবা বাতাসের জন্যেই হোক, জানলাটা দুড়ুম করে খুলে গেল আর পা উঁচুতে মাথা নিচুতে করে সেই 3 তলার উপর থেকে টিনের সেপাই মাটিতে পড়ল। সে কি ভয়ঙ্কর পড়া! বেচারার একটা মাত্র ঠ্যাংটা শূন্যে ঘুরপাক খেতে লাগলো। তারপর যখন মাটিতে পৌঁছলো, তখন সেপাই টুপিতে ভর করে পা উপরে করে পড়ল আর বন্দুকের সঙ্গিনটা রাস্তার শানের মধ্যে ঢুকে রইল। তখনই ঝির সঙ্গে ছোট ছেলেটা ওকে খুঁজতে নিচে নেমে এলো, কিন্তু তাকে দেখতেই পেল না, যদিও আরেকটু হলেই ওরা তাকে মারিয়ে দিত। সেই সময় টিনের সেপাই যদি চেঁচিয়ে বলতো, এই যে আমি এখানে, তাহলে ওরা ওকে খুঁজে পেত। কিন্তু সে ভাবলো সৈনিকের পোশাক পরে ওভাবে চেঁচানোটা ঠিক হবে না। তারপর বৃষ্টি পড়তে আরম্ভ করলো। এক একটা ফোঁটা পড়ে যেন আগের ফোঁটার চাইতে ওজনে বেশি। ঝমঝম করে বৃষ্টি পড়ে সব ভিজিয়ে সপ সপে করে দিল। বৃষ্টি থামলে দুটো ছেলে এদিকে এলো। একজন বলল, দেখেছো
একটা টিনের সেপাই। জীবনে এই একবারের মতো বেচারা নৌকো চেপে বেড়াতে যাক। এই বলে তারা পুরনো খবরের কাগজ দিয়ে একটা নৌকো বানিয়ে তার মধ্যে টিনের সেপাইকে চাপিয়ে দিল। অমনি নর্দমার জলের সঙ্গে নৌকো ভেসে চলল। ছেলে দুটো হাততালি দিতে দিতে পাশে পাশে দৌড়তে লাগলো। কাগজের নৌকো জলে দোল খেতে লাগলো, আর মাঝে মাঝে হঠাৎ এমনি পাক খেলো যে টিনের সেপাইয়ের মাথা ঘুরতে লাগলো। তবু সে এতটুকু চড়ল না। বন্দুকের সঙ্গিন শক্ত করে ধরে শটান সামনের দিকে তাকিয়ে রইল। এক জায়গায় নালার উপর তক্তা পাতা ছিল, তার তলা দিয়ে নৌকো ভেসে চলল। টিনের সেপাই দেখলো এই জায়গাটা বাড়িতে তার বাক্সের ভিতরটার মতোই অন্ধকার। সে মনে মনে বলল, এবার কোথায় যাচ্ছি কে জানে, এই সবই নিশ্চয়ই ওই জাদুকরের কাজ। আহা, ওই মেয়েটি যদি আমার সঙ্গে এই নৌকোয় থাকতো তাহলে এর দুগুণ অন্ধকারেও আমার এসে যেত না। একটা জলের ইঁদুর ওই তক্তার নিচে থাকতো। সে তার বাসা থেকে ছুটে এসে বলল, পাসপোর্ট আছে? কই দেখি তোমার পাসপোর্ট। টিনের সেপাই কোনো কথা বলল না, খালি হাতের অস্ত্রটাকে আরো শক্ত করে ধরল। নৌকো ভেসে চলল, ইঁদুরও পিছন পিছন চলল। সে কি বিকট ভাবে সে দাঁত খিচিয়ে জলে ভেসে যাওয়া খড়কুটোকে বলতে লাগলো, ওকে থামাও, ওকে থামাও, ও পারের করি দেয়নি, পাসপোর্ট দেখায়নি। এদিকে স্রোতের বেগ বাড়তে লাগলো। টিনের সেপাই দূরে ঝকঝকে রোদ দেখতে পেল। ওইখানেই নৌকোটা সুড়ঙ্গের ভিতর থেকে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে সে কি ভয়ঙ্কর গর্জন! অমনি আওয়াজ শুনলে অতি বড় বীরও ভড়কে যেত। সুড়ঙ্গ যেখানে শেষ হয়েছে ঠিক সেইখানেই নালার জলও হুড়হুড় করে মস্ত একটা খালের মধ্যে গিয়ে পড়েছে। একটা মস্ত জলপ্রপাত বেয়ে নৌকোয় নামা আমাদের পক্ষে যতটা বিপদের কথা, টিনের সেপাইয়ের পক্ষে নালা থেকে খালে পড়াও তাই। ততক্ষণে কাগজের নৌকোটা জলপ্রপাতের এত কাছাকাছি এসে পড়েছিল যে টিনের সেপাই আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। নৌকোটা ছিটকে এগিয়ে চলল। টিনের সেপাই বেচারা যতটা পারে আড়ষ্ট অনড় হয়ে দাঁড়িয়ে রইল। কেউ বলতে পারবে না যে একটিবারের জন্যেও তার চোখের পলক পড়েছিল। নৌকোটা তিনবার নয়, 4 বার ঘুরপাক খেল। কানায় কানায় জলে ভরে গেল। এবার নৌকো ডুববে। টিনের সেপাই গলা জলে দাঁড়িয়েছিল। ক্রমে নৌকো আরো তলিয়ে যেতে লাগলো। কাগজ আরো নরম হয়ে এলো। সেপাইয়ের মাথার উপর দিয়ে জল বয়ে গেল। তখন তার সেই সুন্দরী নর্তকীর কথা মনে হলো। তার সঙ্গে আর দেখা হবে না। টিনের সেপাইয়ের কানে এই কথাগুলো বাজতে লাগলো। দুরন্ত অভিযান, সংকট মহান, কপালেতে লেখা অচিন মহাপ্রাণ। তারপর কাগজটা 2 টুকরো হয়ে গেল। ফাঁক দিয়ে গলে টিনের সেপাই পড়ে গেল। অমনি একটা মস্ত মাছ তাকে গিলে ফেলল। সে কি অন্ধকার! নালায় পাতা তক্তার তলাতেও এত অন্ধকার ছিল না। আর কি বেজায় সরু জায়গা! কিন্তু টিনের সেপাইয়ের কোনো আলিবালি নেই। বন্দুক কাঁধে নিয়েই সে লম্বা হয়ে শুয়ে রইল। মাছটা এদিকে ফেরে ওদিকে ফেরে, কিলবিল করে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে। তারপর হঠাৎ যেন একেবারে থেমে গেল। তার শরীরের মধ্যে দিয়ে এক ঝলক বিদ্যুৎ খেলে গেল, আর তারপরেই ঝকঝকে দিনের আলো। কে যেন বলে উঠল, আরে টিনের সেপাই যে! ইতিমধ্যে মাছটা ধরা পড়েছিল। তাকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা হয়েছিল। তারপরে রান্নাঘরে নিয়ে গিয়ে মস্ত একটা ছুরি দিয়ে দাসী তাকে কুটতে বসেছিল। এবার সে 2 আঙুলে করে তার কোমর ধরে তাকে একেবারে বসবার ঘরে নিয়ে গেল। মাছের পেটে ভ্রমণ করে এসেছে এমন আশ্চর্য মানুষ দেখতে সবার কি আগ্রহ! কিন্তু আমাদের সেই ক্ষুদে যোদ্ধার মনে
এতটুকু অহংকার হলো না। ওরা ওকে একটা টেবিলের উপর রাখলো, আর সেখানে, না, এমন আশ্চর্য ব্যাপার কি পৃথিবীতে কখনো ঘটে? টিনের সেপাই দেখলো সে আবার তার সেই পুরনো ঘরেই ফিরে এসেছে, যেখানে সে আগেও ছিল। দেখলো সেই একই ছেলে মেয়ে, টেবিলের ওপর সেই একই খেলনা, তার মধ্যে সেই চমৎকার দুর্গে সেই সুন্দরী ছোট নর্তকী। এখনো সে এক পায়ে দাঁড়িয়ে আর এক পা শূন্যে উঁচু করে রেখেছে, তার কোনো অদল বদল নেই। তাই দেখে টিনের সেপাই বড়ই অভিভূত হয়ে পড়ল। ইচ্ছা করলেই সে টিনের চোখের জলও ফেলতে পারত, কিন্তু সেরকম ব্যবহার তো আর টিনের সেপাইকে শোভা পায় না। সেপাই মেয়েটির দিকে তাকালো, মেয়েটি সেপাইয়ের দিকে তাকালো, কিন্তু কেউ কোনো কথা বলল না। হঠাৎ ছোট ছেলেগুলোর মধ্যে একজন টিনের সেপাইকে তুলে নিয়ে কথা নেই বার্তা নেই একেবারে উনুনের মধ্যে ফেলে দিল। কেন এমন করলো তার কোনো কারণ দেখালো না সে, কিন্তু নিঃসন্দেহে এর মধ্যে নস্যির কৌটোর জাদুকরের হাত ছিল। এক ঝলক লাল আলোর মাঝখানে টিনের সেপাই দাঁড়িয়ে রইল। তার বেজায় গরম লাগছিল, তবে সেটা সত্যিকার আগুনের জন্য নাকি তার মনের ভিতরকার ভালোবাসার আগুনের জন্য সে নিজেও জানত না। তার গায়ের সব রং জ্বলে গেছিল। সেটা নানান জায়গায় ভ্রমণ করার সময়েই হয়েছিল নাকি আবেগের আতিশয্যে হয়েছিল তা জানি না। সে ছোট নর্তকের দিকে চাইল, ছোট নর্তকী তার দিকে চাইল। সেপাই টের পেল সে গলে যাচ্ছে, তবু তার অদল বদল নেই, বন্দুক কাঁধে করে খাড়া দাঁড়িয়ে রইল। তারপর কে যেন দরজা খুলতেই মেয়েটি বাতাসে উড়ে আকাশের পরীর মতো সোজা উনুনের মধ্যে টিনের সেপাইয়ের কাছে চলে এলো। সঙ্গে সঙ্গে দুজনে জ্বলে উঠে একেবারে মিলিয়ে গেল। টিনের সেপাই গলে গিয়ে ছাইয়ের ওপর ফোঁটা ফোঁটা করে পড়তে লাগলো। পরদিন সকালে দাসী যখন উনুনের ছাই বের করে নিয়ে গেল, দেখলো সেপাইয়ের টিনের শরীর গলে গিয়ে ছোট্ট একটি হরতনের মতো হয়ে আছে। সুন্দরী নর্তকীর শুধু সোনালি ডানাটি বাকি ছিল, তাও জ্বলে পুড়ে কালো কয়লার মতো হয়ে গেছিল। সব শেষে শোনা যাক আইরিশ রূপকথার ছায়া অবলম্বনে নবনীতা দেবসেনের লেখা গল্প রূপবতীর বিয়ে। রূপবতী একে রাজকন্যে, তাই পরমা সুন্দরী, যেমন হয় রাজকন্যেরা। এদিকে তার বিয়ে আর হচ্ছে না। কেন হচ্ছে না? কেন হচ্ছে না? বিয়ের বয়স হয়েছে, দিক বিদিকে রাজপুত্রেরও অভাব নেই, তবু রূপবতীর বিয়ে হয় না। সে বারান্দায় বসে বসে রূপটান মাখে আর টিয়া পাখিকে বোল পড়ায়। টিয়া বলে, রূপবতীর রাজকন্যে যুগীবর এখনো জন্মায়নি। শুনে রাজার চুল রাগে খাড়া খাড়া, রানীর চোখ রাগে গোল গোল। রূপবতীর বিয়ে আর হবে কি করে? রূপ হলেই তো হয় না, মানুষটা কেমন দেখতে হবে তো। রূপবতী বড্ড অহংকারী,
রূপের বড়াই তার বড্ড বেশি। সেই ভয় জগতে হেন রাজা নেই, রাজপুত্তুর নেই, মন্ত্রীপুত্তুর নেই, এমনকি কোটাল পুত্তুর কি সদাগর পুত্তুরেরও রাজার আপত্তি ছিল না যে রূপবতীকে বিয়ে করবে। রাজকন্যা রূপবতী? ও বাবা, ও মেয়ের সঙ্গে ঘর করবে কে? এই বলে সবাই ছুটে পালায়। প্রথম প্রথম বেশ কয়েকবার দিব্যি স্বয়ংবর সভা বসেছিল, রাজপুত্তুরের দল এসেও ছিল, মালা নিয়ে রূপবতীর সভাতে গিয়েও ছিল। কিন্তু তারপরেই তো হয় কেলেঙ্কারি। রূপবতী সবাইকে ঠাট্টা তামাশা করে, কাউকেই পছন্দ হয় না। মানি লোকেরা বারবার আসবে কেন তাদের মান হারাতে? স্বয়ংবর সভা ডাকলেও আর কেউ আসে না। শেষকালে অনেক বলে কয়ে চেষ্টা চরিত্র করে রাজা একটা শেষবারের মতো স্বয়ংবর সভা ডাকলেন। তাতে 5 জন মাত্র রাজা সাহস করে এলেন, কেননা রাজকুমারদের সাহসে কুলোলো না। 5 দেশের থেকে রথ ছুটিয়ে রাজামশাই তাদের ফুল চন্দন দিয়ে সানাই বাজিয়ে অভ্যর্থনা করলেন। রূপবতী সভায় ঢুকতেই যেন ঘরে বিদ্যুৎ চমক খেলে গেল। সত্যি সে বড়ই সুন্দর দেখতে, কিন্তু চলাফেরায় চোখের চাউনিতে দম্ভ যেন ফেটে পড়ছে। সভায় ঢুকে রূপবতী এক একজন রাজার সামনে যাচ্ছে আর ভুরু নাচিয়ে ঠোঁট বেঁকিয়ে এক একটা মন্তব্য ছুড়ে দিচ্ছে। মালা নয়, বিদ্রূপী ছিল রাজাদের ভাগ্যে। জয়পুরের রাজাটি নাদুস নুদুস গোলগাল। তার সামনে গিয়ে রূপবতী বললে, ও বাবা, এ যে তেলের পিপে। মণিপুরের রাজামশাই রোগা লম্বা, তাকে দেখে বললে, আহা, যেন পাটকাঠি। রতনপুরের রাজার গাল দুটো একটু ফুলের মতন আছে, তাকে দেখে রূপবতী সখীদের ডেকে বললে, দেখ দেখ, ফুলকলুচি। কাঞ্চনপুরের রাজার রংটা একটু কালো। রূপবতী গালে হাত দিয়ে বললে, বাপরে, এ যে কালির দোয়াত। পলাশপুরের রাজা পরম রূপবান। রূপবতী তার কোনোই ত্রুটি খুঁজে পায় না। হঠাৎ দেখতে পেল মাথার উপর একটুখানি চুল বাতাসে উড়ে ঝুঁটির মতো রয়েছে। রূপবতী অমনি হেসে গড়িয়ে পড়ল, এটা যে একটা কাকাতুয়া রে। হাতের মালা হাতেই রইল। সখীদের সাথে হাসাহাসি করতে করতে মল ঝুমঝুম নুপুর রিনিঝিনি অহংকারী পা ফেলে রূপবতী অন্তঃপুরে ফিরে গেল। নিমন্ত্রিত রাজাদের মুখ লাল, রাগে অপমানে তাদের মুখে বাক্য নেই। রূপবতীর বাবা তাদের প্রত্যেকের কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন। মেয়ের আচরণে তিনি যার পরনাই লজ্জিত। তার ভয় হলো, অপমানিত হয়েই 5টা রাজ্যের রাজা যদি এখন একজোট হয়ে তাকে আক্রমণ করে। রাজারা ক্ষেপে গেছেন তাতে সন্দেহ নেই, ডেকে এনে অপমান করা হয়েছে তাদের। রাজামশাই ভয় পেয়ে গেলেন, আর রূপবতীর দায়িত্বহীন দুঃশীল আচরণের জন্য তার উপর ভয়ানক রাগ হলো। এখন কি হবে? কিন্তু না, তেমন কিছু হলো না। রাজকন্যা অসভ্যতা করলে কি হবে? অভ্যাগতরা ভদ্র। তারা বললেন, মহারাজ, রূপবতীর জন্য বর জোগাড় করা আপনার কাজ নয়, ওটা ওকে নিজেই খুঁজে নিতে দিন। কিন্তু রাজামশাই রূপবতীর আচরণে এত লজ্জিত, এত বিরক্ত যে রাগে গড়গড় করতে করতে তিনি সভার মধ্যে ঘোষণা করলেন, যেমন রাজারা বলে থাকেন আর কি, কাল ভোরে উঠে যার মুখ দেখব তারই হাতে রূপবতীকে সঁপে দেব। অতিথি রাজারা প্রত্যেকেই হায় হায় করে উঠলেন। রাজাকে অনেক বারণ করলেন এমন নিষ্ঠুর শপথ না নিতে, কিন্তু রাজার সেই এক গো। মহারানী ঘরে গিয়ে দৌড় দিলেন। রূপবতীও শুনল, কিন্তু উচ্চবাচ্য করল না। পরদিন ভোর হতে না হতে একটা মিষ্টি গানের সুরে মহারাজার ঘুম ভেঙে গেল। রাজা বারান্দায় বেরিয়ে এসে দেখেন, নিচের রাস্তায় উম্নঝুম্ন কাঁধ পর্যন্ত রুক্ষ জটা পড়া চুল, এক মুখ দাড়ি গোঁফ, হাতে একতারা,
পরনে তালিমারা শতচ্ছিন্ন এক কালখাল্লা পরা একজন লোক ভারী চমৎকার গান করছে। সে ফকির না সন্ন্যাসী না বাউল না ভিখিরি, সে হিন্দু না মুসলমান, ছোকরা না বুড়ো, কিছুই বোঝার উপায় নেই তাকে দেখে। গান শেষ করে আউল বাউল লোকটা রাজার কাছে হাত পাতল। রাজামশাই তাকে ভেতরে ডেকে পাঠালেন। তারপর সেপাই পাঠিয়ে রাজপুরোহিতকে ধরে আনলেন মন্দির থেকে। সখীরা ভয়ে কাঠ, রানীমা অঝরে কাঁদছেন। রাজামশাই সেই ভিখিরির হাতেই কন্যা সমর্পণ করলেন। তার যেমন কথা তেমনই কাজ। এদিকে রাজকন্যা বিয়ে করে ভিখিরি কোথায় খুশি হবে তা নয়, উল্টে সে বললে, আমি একারই খাবার জোটাতে পারি না, আবার বউকে খাওয়াবো কেমন করে? নিজেরই থাকার ঠিক নেই, ভবঘুরে বাউন্ডুলে জীবন, বউকে রাখবো কোনখানে? এই আবার কেমন ভিক্ষে দেওয়া? রাজা তখন ভিখিরির হাতে 5টা সোনার মোহর দিয়ে বললেন, এই নাও, এই নিয়ে যা পারো করো, এই ঢের, আর কখনো এসো না এখানে, তোমাদের কারো মুখ দর্শন করতে চাই না আমি। রানীমা লুকিয়ে মেয়ের আঁচলে কিছু রাজভোগ পুটলি করে বেঁধে দিলেন। কে জানে মেয়ে কোথায় চলল, কবে আবার দেখা হবে? দেখা হবে কি হবে না, কি খাবে, কোথায় থাকবে, এত আহ্লাদে মানুষ। রূপবতী তো রেগে অস্থির, কিছুতেই যাবে না সে অচেনা আউল বাউল একটা ভিখিরির সঙ্গে রাজপ্রাসাদ ছেড়ে। কিন্তু ভিখিরির ব্যবহারটি খুবই ভদ্র, আর গানের গলাটা সত্যিই যেন জাদু ঢালা। রাজকন্যা যখন দেখলো রাজপ্রাসাদের সকলেই আশা করছে যে সেই ভিখিরিটার সঙ্গে যে দিকে দুচক্ষু যায় চলে যাবে, তখন তারও আর ওখানে থাকতে ইচ্ছে করলো না। কেউই তো বলল না, রূপবতী যেও না, থাকো। বলবে কেন? সবার সঙ্গেই যে তার তিরিক্ষি ব্যবহার। সুতরাং রাগে গড়গড় করতে করতে রাজকুমারী রূপবতী অগত্যা সেই অচেনা আউল বাউল লোকটির হাত ধরে পথে বেরোল। বর মানুষটা বেশ, রূপবতীর সঙ্গে বেশ সম্ভ্রম করে চলছে। ভিখিরির মতো পায়ের নিচ থেকেও কথা বলছে না, আবার স্বামী বলে মিছিমিছি উপর থেকে বিশ্রী সর্দারিও ফলাচ্ছে না। রূপবতীর দিকে নজর রেখেছে যাতে কাকরে পা না পড়ে, কাদায় পা না পড়ে। শহর ছেড়ে বনের পথে কিছুটা হেঁটে বড়কে জিজ্ঞেস করলে, রাজকন্যে, তোমার কি ক্লান্তি লাগছে? এই তো একটা বুড়ো বট গাছ, তুমি এর ছায়ায় একটু বসবে? রাজকন্যের পা ব্যথা করছে, সে বসতে পেয়ে বেঁচে গেল। আহ, কি আরাম! ঠান্ডা ছায়ায় বসে তার শরীর জুড়িয়ে গেল। এই প্রকাণ্ড বনটা কার? এত বিশাল বিশাল ছায়া ভরা গাছে ভর্তি। আউল বাউল লোকটা বললে, ওই যে কালকে যে রাজাটা এসেছিল না, কাকাতুয়ার মতো ঝুঁটিওয়ালা, এই বন তার। আর একটু এগিয়ে গিয়ে রাজকন্যা বললে, জল খাবো, জল তেষ্টা পেয়েছে। পাশ দিয়েই বয়ে যাচ্ছিল ঝিরঝির করে স্বচ্ছ সুন্দর একটা নদী। সেখান থেকে আজলা ভরে জল খেয়ে রূপবতী বলল, আহ, কি সুন্দর মিষ্টি জল! এই ঝর্ণা কোথা থেকে আসছে? ওই কাকাতুয়ার রাজ্য থেকে। ঘন বন থেকে বেরিয়ে এসে পড়লে সবুজ গরু চড়ানোর মাঠে, সেখানে স্বাস্থ্যবান সব গরু চড়ে বেড়াচ্ছে। তারপর সোনালি ঢেউ খেলানো ধান ক্ষেত, ক্ষেত পেরোতে না পেরোতেই আম বাগান, লিচু বাগান, কলা বাগান, ফলের ভারে নুয়ে পড়েছে গাছ। তারপর দিঘি, তালবন, নারকেল বাগান, লক্ষ্মীশ্রী উপচে পড়ছে এমন সুন্দর সুন্দর সব গ্রাম, তকতকে নিকোনো উঠোন, ধানের গোলা, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। তারপর এক মস্ত এক নদী, তাতে কি বড় বড় বাণিজ্যের নৌকো, মস্ত মস্ত হাট বাজার। যতই যা দেখে রূপবতী বলে, বাউল, এইসব কি আমার বাবার রাজ্য? বাউল হাসে, বলে, না রূপবতী, সে তো অনেকক্ষণ ছেড়ে এসেছি, এসব যে কাকাতুয়া রাজার রাজত্ব। শেষকালে তারা এসে পৌঁছল বিরাট এক নগরে।
দেখেই বোঝা যায় প্রজারা খুব সুখে শান্তিতে আছে। সুন্দর সুন্দর বাগান ঘেরা বাড়ি, পরিচ্ছন্ন দোকানপাট, মন্দির, মসজিদ, গির্জে। শহরের মধ্যিখান দিয়ে ঝরঝর করে সেই নদীটা বয়ে যাচ্ছে। তাতে রংচঙে রামধনুর মতো সব সেতু, গাড়ি ঘোড়া সব ঝকঝকে, রাস্তাঘাট সব ধোয়া মোছা তকতকে, দুধারে ছায়া ভরা গাছ। এই সুন্দর শহরটা কার? এই সেই কাকাতুয়ার রাজধানী। একটা মার্বেল পাথরের প্রাসাদ এলো, যেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো সুন্দর। এখানে কে থাকে? কই কাকাতুয়া রাজা? বেচারি রূপবতী এবার বলেই ফেললে, আউল বাউল, আমি খুব ভুল করেছি। রাজাটাকে আসলে দেখতে চমৎকার ছিল। আমি শুধু শুধুই ওকে ঠাট্টা করেছি। বুদ্ধি থাকলে আজ তোমার মতো ভিখিরির বউ না হয়ে প্রাসাদের রাজরানী হতে পারতুম। উত্তরে বাউল বেচারি আর কি বলবে? তার কাছে তো সত্যিই রূপবতী কোনো দম্ভ প্রকাশ করেনি। সে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে শহরের ধারে একটা ছোট ভাঙা মতো পাতার কুটিরের সামনে এসে পড়ল ওরা। রূপবতী বলল, এই ভাঙা কুটিরে কে থাকে? এখানেই তো আমি থাকি, তুমিও এখানেই থাকবে, বলল রূপবতীর বর। আজ থেকে এটা তোমারও বাড়ি। দাড়ি গোফের ফাঁকে মিষ্টি করে হেসে মিষ্টি গলায় এসো বলে রাজকন্যার দুটি হাত ধরে ভিতরে নিয়ে গেল ভিখিরি বর। রূপবতী আর কি করে? জীবনে কোনো দিনও সে মাটির ঘরে পা দেয়নি, পাতার চাল দেখেনি। খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ক্লান্তিতে শরীর নুয়ে পড়েছে। মায়ের দেওয়া রাজভোগ যা পুটুলিতে ছিল, দুজনে মিলে ভাগ করে তাই খেলো। সে তো শখের খাবার, তাতে কি আর পেট ভরে? রূপবতী চেয়ে চেয়ে দেখলে মাটির মেঝে, মাটির দেওয়াল, এক কোণে একটা মাটির প্রদীপ। রাজবাড়িতে তার ছিল মরমরের মেঝে, স্ফটিকের দেওয়াল, সোনার প্রদীপ, রূপলি পালঙ্কে রেশমের সজ্জা। এখানে একটা মাদুর গুটোনো ছিল। বাউল যত্ন করে সেইটে বিছিয়ে দিলে। বললে, নাও শুয়ে পড়ো। বাসন বলতে একটা মাটির হাঁড়ি, একটা মাটির থালা আর একটা মাটির গেলাস। ভিক্ষে করে যেদিন যা পায় বাউল সেইটে ফুটিয়ে নেয়। কুটিরের সামনে ছোট উঠোনে 3টে ইট পাতা আছে, সেটাই উনুন। আজ তো সঙ্গে ভিক্ষে বলতে আস্ত একটি রাজকন্যা আর 5টা মোহর, কোনোটাই ফুটিয়ে খাওয়া যাবে না। বাউল বেরোলো বাজার করতে। চাল ডাল আলু পেঁয়াজ তেল নুন নিয়ে এসে রাজকন্যাকে বললে, ওঠো, দেখে নাও কেমন করে উনুন ধরাতে হয়, কাঠকুটো শুকনো পাতা দিয়ে। উনুন ধরিয়ে বাউল নিজেই খিচুড়ি চাপিয়ে দিলে। রূপবতী, শিখে নাও কেমন করে খিচুড়ি রাঁধতে হয়। মাঝে মাঝে আমি রাঁধবো আর মাঝে মাঝে তুমি। রূপবতীর চোখ দিয়ে জর্জরিয়ে জল পড়ছে। একে তো কাঠকুটোর ধোঁয়ায় চোখ জ্বলছে, তাই পেঁয়াজ কুটিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে। সবার উপরে মনের দুঃখের অশ্রু তো ঝরছেই। খিচুড়ি রান্না হলো। এক থালা থেকে ভাগ করে দুজনে যখন খেলো, খিদের মুখে সেটা রাজবাড়ির পোলাওয়ের চেয়ে কম সুস্বাদু লাগলো না রূপবতী। এক গেলাস জল খেয়ে এক মাদুরে শুয়ে রূপবতী রাজকন্যা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। ঘুমন্ত রূপবতীকে দেখে কে বলবে সে এত অহংকারী, এত রাগী? আহা, যেন মোমের পুতুলটি। কেবল চোখের কোণে জলটুকু দেখেই বোঝা যায় মোম নয়, মানুষ। সকালে উঠে বাউল কোথা থেকে এক গোছা বেত নিয়ে এসে জলের মধ্যে ভিজিয়ে দিলে। বললে, বউ, আমি তো গান গেয়ে ভিক্ষে করে দুজনের মতো রোজগার করতে পারি না, তোমাকেও কিছু একটা করতে হবে। তুমি বরং বাড়িতে বসে বেতের ঝুড়ি চুপড়ি বোনো, বেচে 2 টাকা আসবে, তোমার একটু আরাম হবে। ঝুড়ি? রূপবতী তো আকাশ থেকে পড়ল। আমি কেমন করে ঝুড়ি বুনবো, ওসব কি আমি জানি? বাউল বললে, কিছু ভাবনা নেই, আমি শিখিয়ে দিচ্ছি। কেবল ভালো গানই করে না,
দিব্যি ভালো ঝুড়িও বুনতে পারে রূপবতীর বর। কিন্তু শেখালে কি হবে? রাজকন্যে বেত নোয়াতেই পারে না, ছুলতেও পারে না। তার হাতে কড়া পড়ছে, তার চামড়া উঠে যাচ্ছে। বেতের ঝুড়ি বোনা রূপবতীর দ্বারা হলো না। বরের স্বভাবটা সত্যিই ভালো। রূপবতী তো কোনোদিন রান্নাঘরে যায়নি, রাঁধতে বাড়তে শেখেনি। সে কোনোদিন সেলাই করেনি, কোনোদিন কিছুই করেনি সংসারের। ব্যাপারটা তার বর বুঝতে পারে, তাকে চাপ দেয় না, নিজেই রান্না বান্না সেরে ফেলে। রূপবতীকে কিচ্ছুটি বলে না। শুধু একদিন তার ছেঁড়া আলখাল্লাটা রূপবতীকে বললে একটু সেলাই করে দিতে। সে তখন রান্না করছে। রূপবতী তো আঙুলে ছুঁচ ফুটিয়ে রক্তারক্তি করে বসল। বাউল তাড়াতাড়ি গাঁদা ফুলের পাতা চিবিয়ে তার রস চিপে দিয়ে রাজকন্যের আঙুলের রক্ত আর চোখের জল বন্ধ করলে। রূপবতী কিছুই জানে না, কিছুই পারে না। রূপবতী পড়ে পড়ে ঘুমোয়, আর মাঝে মাঝে কাঁদে, আর চারিদিকে দেখে। চাষি সারাদিন চাষ করছে রোদে, কামার লোহা পেটাচ্ছে গরমের মধ্যে, ফেরিওয়ালা ফিরি করে বেড়াচ্ছে ভর দুপুরে। কেউই বসে নেই, কেউ বিনা কাজে থাকে না। দেখে দেখে একদিন সে নিজেই বললে, বাউল, আমি কিছু একটা কাজ করতে চাই। বাউল তো খুব খুশি। তক্ষুনি এক ঝুড়ি মাটির বাসন কিনে এনে বউকে বললে, চলো তোমাকে হাটে বসিয়ে দিয়ে আসি, তুমি এগুলো বিক্রি করো বসে বসে। বেলা দুপুরের আগেই তার সব জিনিস বিক্রি হয়ে গেল। রূপবতীর রূপ যেন দুঃখে কষ্টে আরো খুলেছে। মন খারাপ, মুখ ভার, মুখে একটু হাসি নেই, তবু সব কিছু হুড়মুড়িয়ে বিক্রি হয়ে গেল। বাউল তো খুব খুশি। একবারই কেবল রূপবতী তার আগের অহংকারী স্বভাবটা প্রকাশ করে ফেলেছিল। একটা সন্ডা গুন্ডা মতো লোক এসে ওকে বিরক্ত করছিল। রূপবতী দিয়েছে তাকে একটা থাপ্পড় কষিয়ে। পরদিন আবার হাটে বসেছে মাটির বাসন নিয়ে রূপসী রূপবতী। আবার বিক্রি বাটা শুরু হয়েছে পুরো দমে। হঠাৎ হলো কি, কোত্থেকে একটা মাতাল ঘোড়সওয়ার এসে তার বাসন কোসনের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে চলে গেল। রূপবতী হাহাকার করে উঠল। তার এত কষ্টের বাসনগুলো ভেঙে গুঁড়িয়ে গেল, কিন্তু কাকে ধরবে, কাকে বকবে? সেপাই তো ঘোড়া শুধু হাওয়া। ভাঙা জিনিস তো আর জোড়া লাগবে না। রূপবতী চোখ ভরা জল নিয়ে কুটিরে ফিরল। বাউল বলল, না, হাটে বসাটা তোমার পক্ষে ঠিক নয়। তুমি বড্ড রূপসী, দুষ্টু লোকে তোমাকে বিরক্ত করবেই। তার চেয়ে বরং রাজবাড়ির রাঁধুনে বামুন আমার বন্ধু মানুষ, তাকে বলে দেখি যদি রাজবাড়ির পাকশালাতে তোমাকে ঢোকাতে পারে। বেচারি রাজকন্যে রূপবতী, জীবনে কখনো সে নিজের প্রাসাদের পাকশালে ঢোকেনি, তাকে কিনা অন্যের বাড়ির রান্নাঘরে দাসীবৃত্তি করতে হবে? রাঁধুনি মানুষটি বড় ভালো। রূপবতীকে দেখেই বুঝেছে তার কাজকর্মের অভ্যেস নেই, তাই ওকে সামান্য ফাই ফরমাস করা ছাড়া শক্ত কাজ দিত না। রাজার রান্নাঘরে তো জোগাড়ের অভাব নেই। রোজ রাত্রে বাড়ি ফেরার সময় রাঁধুনি রূপবতীর আঁচলে কিছু খাবার দাবার বেঁধে দিত বাউলের জন্য। একদিনে রূপবতীরও বাউলের উপর বেশ মায়া পড়ে গেছে। লোকটা মানুষ ভালো। হপ্তাখানিক বাদে একদিন রূপবতী দেখে শহর শুদ্ধ সরগরম। মোড়ে মোড়ে তোরণ বাঁধা হচ্ছে, পতাকা ওড়ানো হচ্ছে, রাজবাড়ি ধোয়া মোছা সোনারূপো পালিশ হচ্ছে। মন্ত্রীমশাই খুব ব্যস্ত, দারুণ উত্তেজনা চারিদিকে। কি না, মহারাজের বিয়ে, তারই প্রস্তুতি চলছে। সারা শহর শুদ্ধ নয়, সারাটা রাজ্য যেন মেতে উঠেছে। রাজপ্রাসাদে তো উত্তেজনার শেষ নেই। উঠোনে ভিয়েন বসেছে, সুগন্ধে মো মো করছে বাতাস। সন্ধ্যায় কাজের পর রূপবতী যখন বাড়ি ফিরছে, বুড়ো রাঁধুনি যথা নিয়মে তার কোঁচর ভরে দিল ভিয়েনের মন্ডা মিঠাই দিয়ে। বরের জন্য নিয়ে যাও। বেরোবার মুখে রাঁধুনি বুড়ো তাকে ডেকে বলল,
যাবে নাকি রাজপ্রাসাদে? চলো একবার দেখে আসি কেমন প্রস্তুতি চলছে। রূপবতীরও খুব কৌতূহল হচ্ছিল। তাছাড়া প্রাসাদের ভিতরটা সে কোনোদিনও দেখেইনি। এ ঘর ও ঘর উকিঝুঁকি দিয়ে যা কিছু দেখছে তাতে এই দুজন মুগ্ধ। অবশেষে নাচ ঘরে কিছু হচ্ছে কিনা দেখবার জন্য যেই না দরজায় হাত রাখা, অমনি সেটা খুলে বেরিয়ে এলেন কে না, রাজামশাই স্বয়ং। রূপবতীকে দেখে বললেন, এটা আবার কে? একে তো দেখিনি। রাধুনী বামুন বললে, এটি আমাদের নতুন জোগাড়, ভারী লক্ষ্মী মেয়ে। যাও রাজামশাইকে পেন্নাম করো। রূপবতী লজ্জায় মরে যাচ্ছে। এ তো সে কাকাতুয়া রাজা, যাকে মিছিমিছি অপমান করেছিল। রূপবতীর অহংকার আর নেই, কিন্তু অভ্যেসটা থেকে গেছে। রাজার মেয়ে সে, বাইরের লোককে প্রণাম করতে শেখেনি। যেই না দুটো হাত তুলে নমস্কার করতে গেছে রাজাকে, অমনি তার কোঁচড় থেকে রাজ্যের মন্ডা মিঠাই ঝরঝর করে মরমরের মেঝেতে ঝরে পড়ে গেল। আর ঘরশুদ্ধ লোকজন হো হো করে হেসে উঠল। লুকিয়ে লুকিয়ে খাবার নিয়ে যাওয়া হচ্ছিল বাড়িতে, এইবার ধরা পড়ে গেছে। রূপবতী লজ্জায় অপমানে অস্থির হয়ে চোখের জল চাপতে চাপতে দরজার দিকে ছুট লাগালো। কিন্তু পালাবে কোথায়? রাজামশাই নিজে এসে তাকে পাকড়ে ফেললেন। হাত দুটি ধরে মুখের দিকে চেয়ে বললেন, কি গো রূপবতী রাজকন্যে, কোথায় পালাচ্ছ তোমার নিজের বাড়ি ছেড়ে? রূপবতী অবাক হয়ে তাকিয়ে দেখে রাজামশাই মুকুট খুলে ফেললেন। হেসে বললেন, আমার চোখের দিকে তাকিয়ে দেখো তো, চিনতে পারছো কিনা? আমি তোমার আউল বাউল বর, আর সেই ষণ্ডা লোকটা যাকে তুমি থাপ্পড় লাগালে, আর সেই মাতাল ঘোড়সওয়ার। এবার চিনেছ? তারপরে আর কি, রাজবাড়ির রোশন চৌকিতে খুশির সানাই বেজে উঠল। রূপবতীর পুরনো সখীর দল হাসতে হাসতে বেরিয়ে এলো, হাত ধরে তাকে কনে সাজাতে নিয়ে গেল। আর রূপবতীর বিয়ে। চন্দনে রূপটানে ময়ূরকণ্ঠী রেশমি জামদানিতে, চোখে জল ঠোঁটে হাসি, রূপবতী সাজতে সাজতে হঠাৎ জানলা দিয়ে দেখে নিচে কে? রাজামশাই আর রানীমা সেজে গুজে শক্ত ঘোড়ার রথ থেকে নামছেন। মুখে হাসি আর ধরে না। আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়ে।